দেখো আমরা ওয়েস্টার্ন ফিলোসফি পড়ার আগে কিছু বিষয় আমরা জেনে নিই, যে আমরা কিছু বিষয় বলেছি এর আগে ইন জেনারেল, যে দর্শন এবং দর্শনের শাখা বিভিন্ন, সেগুলো তো বলেছি, সবাই জানো, সেগুলো বেসিক। যে সেই শাখাগুলোর মধ্যে জ্ঞানতত্ত্ব একটা, অধিবিদ্যা একটা, নীতিবিদ্যা একটা, নন্দন তত্ত্ব একটা, সমাজ রাষ্ট্র দর্শন একটা, তোমার কি বলে মনোবিদ্যা একটা, আহ তারপর হচ্ছে যে ধর্ম দর্শন একটা। এইভাবে ফিলোসফির বিভিন্ন আলোচ্য ক্ষেত্র আছে, শাখা প্রশাখা আছে। তো সেগুলো গেল, এগুলো একেবারে বেসিক জিনিস। এরপর যেটা ওয়েস্টার্ন ফিলোসফি পড়তে গেলে একেবারে এটার পর যদি কিছু জানতে হয়, সেটা হচ্ছে প্রথমেই যে ভাববাদ, বস্তুবাদ, আরেকটা কি অভিজ্ঞতাবাদ, আর বুদ্ধিবাদ। এই ব্যাপারটা, এই জায়গাটা আমি একটু ঝালিয়ে নেব, তাহলে তোমাদের সবকিছুতে এগোতে মানে সুবিধা হবে। তো অভিজ্ঞতাবাদ কাকে বলে একটু বলতে পারবে? কেউ একজন বলো। অভিজ্ঞতাবাদী আমি কাদের বলবো, বুদ্ধিবাদী আমি কাদের বলবো? অভিজ্ঞতাবাদী। বুদ্ধিবাদী? আচ্ছা, আর হচ্ছে ভাববাদ আর বস্তুবাদ? ব্যক্তি নিরপেক্ষ হবে বা ব্যক্তির মন নিরপেক্ষ হবে বস্তুর অস্তিত্ব। ঠিক আছে, বেশ ভালো এটা। আহ, আমি আরেকটু বলে দিই, তো তাহলে আরো ক্লিয়ার হবে। যে এই প্রসঙ্গে আমাদের মূলত চারটে দিক আমাদের জানতে হয় ওয়েস্টার্ন ফিলোসফি পড়তে গেলে। ওই প্রাথমিক যেটা বললাম ওটা বাদ দিয়েও এই চারটে। প্রথমেই আছে অভিজ্ঞতাবাদ, কেননা অভিজ্ঞতাবাদ এবং বস্তুবাদ আছে প্রথম দিকে। দ্বিতীয় দিকে অভিজ্ঞতাবাদের বিপরীতে আছে বুদ্ধিবাদ, আর বস্তুবাদের বিপরীতে আছে ভাববাদ। অভিজ্ঞতাবাদ দিয়ে শুরু করছি, কেননা আমাদের ইন্দ্রিয় অভিজ্ঞতা, অভিজ্ঞতা মানে বুঝতে হবে এখানে ইন্দ্রিয় অভিজ্ঞতা, যেটা নৈয়ায়িকরা বলেছেন ইন্দ্রিয় বিষয় সন্নিকর্ষ, পণ্যম জ্ঞানম অব্যপদেশম অভিবিচারী ব্যবসাত্মকম প্রত্যক্ষম, সেরকম ধরনের যে ইন্দ্রিয় বিষয় প্রত্যক্ষ, অর্থাৎ ইন্দ্রিয় অভিজ্ঞতা। যারা ইন্দ্রিয় অভিজ্ঞতাকে জ্ঞানের একমাত্র উৎস, বিদ্যুৎ যেটা বললো একদম, ইন্দ্রিয় অভিজ্ঞতাকে জ্ঞানের একমাত্র উৎস হিসাবে যারা ধরেন, যারা মানেন, তারা হচ্ছে অভিজ্ঞতাবাদী। যেমন লক, লক কি বলেন, যে আমাদের জন্মের সময় ব্রেন, আমাদের বুদ্ধি কি থাকে, মস্তিষ্ক কি থাকে, সাদা কাগজের মতো ট্যাবুলার আছে। যত আমাদের অভিজ্ঞতা বাড়তে থাকে তত আমাদের সেখানে দাগ পড়ে এবং আমাদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হতে থাকে। তাহলে জ্ঞানের উৎস হিসাবে একমাত্র উৎস কি, অভিজ্ঞতা। অভিজ্ঞতার উপর যাদের প্রাধান্য তারা হচ্ছে কি অভিজ্ঞতাবাদী। এরপর বুদ্ধিবাদ কি, বুদ্ধিবাদ যারা অভিজ্ঞতার উপর গুরুত্ব আরোপ করেন না, যারা বলেন কি বুদ্ধি আমাদের সকল জ্ঞান, জ্ঞানের উৎস হচ্ছে বুদ্ধি, তাই তো, আমাদের অভিজ্ঞতা নয়, বুদ্ধি হচ্ছে জ্ঞানের একমাত্র উৎস। এরপর এখানে দুটো জিনিস মনে রাখতে হবে, অভিজ্ঞতাবাদীদের নরমপন্থী চরমপন্থী আছে, বুদ্ধিবাদীদেরও চরমপন্থী নরমপন্থী আছে। আমরা একদম রিগোরাস ডেফিনেশন আমরা দিলাম। এরপর বুদ্ধিবাদ, এই অভিজ্ঞতাবাদকেও দুটো ভাগে ভাগ করা যায়, একটা নরমপন্থী অভিজ্ঞতাবাদ, একটা চরমপন্থী অভিজ্ঞতাবাদ। দেখো যে আমাদের কিছু কিছু দার্শনিক আছে, তারা দেখবে অভিজ্ঞতাবাদী হয়েও আবার কি করেছেন, বুদ্ধি সংজাত যে জ্ঞান সেগুলোরও স্বীকার করেছেন, তাই না?
যেমন লক লক বলছেন অভিজ্ঞতা ব্যতিরেকে আমাদের জ্ঞানের ভান্ডার কথা থেকে আসছে, সমৃদ্ধ কি করে হচ্ছে? অভিজ্ঞতা থেকে। তথাপি তিনি কিন্তু আমাদের যখন আমাদের জ্ঞানের কথা মানে জ্ঞানের বিভিন্ন বিভাগের কথা বলছেন, তখন কিন্তু এমন কিছু জ্ঞান স্বীকার করছেন যেগুলো শুধুমাত্র অভিজ্ঞতা লব্ধ নয়, অভিজ্ঞতা থেকে পাওয়া যায় এরকম নয়। সেগুলোকে স্বীকার করতে গেলে অভিজ্ঞতা অতিরিক্ত অন্য কিছুকে স্বীকার করতে হয়। আবার বুদ্ধিবাদের ক্ষেত্রেও এমন আছে যে বুদ্ধিবাদী দার্শনিক তাদের মত হচ্ছে কি, যে বুদ্ধি হচ্ছে জ্ঞানের অন্যতম প্রধান উৎস বা একমাত্র উৎস। প্রথমে বলছি, তারপর বলছি অন্যতম প্রধান উৎস, বা তৃতীয় ক্ষেত্রে আমরা বলছি যে এরকম যে যথার্থ জ্ঞান লাভ করা যায় একমাত্র অভিজ্ঞতার দ্বারাই, এরকম কথা বলছেন কারা? যারা নরমপন্থী বুদ্ধিবাদী। যথার্থ জ্ঞান লাভ করা যায় একমাত্র বুদ্ধির দ্বারা, এরা হচ্ছে নরমপন্থী বুদ্ধিবাদী। কেন না, তারা বলছেন যে বুদ্ধি বা আমাদের রিজন, সেটাই যে শুধুমাত্র জ্ঞানের উৎস সেটা নয়, অন্যান্য কিছু ওটা ব্যতি রেখে অন্য কিছুর দ্বারাও জ্ঞান লাভ করা যেতে পারে, যেমন ইন্দ্রিয় অভিজ্ঞতা। কিন্তু তথাপি ইন্দ্রিয় অভিজ্ঞতা কিন্তু যথার্থ জ্ঞান দান করতে পারে না। ইন্দ্রিয় অভিজ্ঞতা যথার্থ জ্ঞান দান করতে পারে না। যথার্থ জ্ঞান কারা দান করেন? না কে দান করে? না বুদ্ধি। একমাত্র বুদ্ধির সাহায্যে যথার্থ জ্ঞান। দেখো একটু একটু শিথিল করে দেওয়া। তো তাহলে অভিজ্ঞতাবাদ এবং বুদ্ধিবাদের এদেরও কিন্তু নরমপন্থী এবং চরমপন্থী ব্যাপারটা আছে। তো বুদ্ধিবাদীদের মধ্যে চরমপন্থী কারা? চরমপন্থী হচ্ছে প্লেটো। আমি যে এটা পড়াবো, বুঝতে পেরেছো, প্রতি পদে পদে এগুলো কাজে লাগবে। প্লেটো কিন্তু চরমপন্থী বুদ্ধিবাদী। কেন চরমপন্থী? না, তিনি বলছেন যে অভিজ্ঞতা দ্বারাও ঠিক আছে, আমরা অনেক ইন্দ্রিয় অভিজ্ঞতা দ্বারাও আমরা পাচ্ছি, অনেক জ্ঞান পাচ্ছি, কিন্তু যথার্থ জ্ঞানের একমাত্র উৎস হলো কি না বুদ্ধি। তিনি এই প্রসঙ্গে আরো কথা বলেন। তিনি বলেন যে তার যে ধারণা তত্ত্ব বা আকার তত্ত্ব, আজকে আমরা ডিটেলসে পড়বো, আমি সংক্ষেপে জাস্ট বলে যাচ্ছি। ধারণা বা আকার, তিনি কি বলেছেন যে এখানে বিশেষ বিশেষ, এইটা কি বস্তু জগৎ, বিশেষ বিশেষ বস্তু থাকে, আর ধারণা বা আকার জগতে থাকে কি সেই বিশেষ বিশেষ বস্তুর এক একটা করে আকার বা ধারণা থাকে। সেই আকার বা ধারণা তার জগৎ কি, সেটা হচ্ছে অতীন্দ্রিয়। আর এই বস্তু জগতে এটা হচ্ছে বিশেষ বিশেষ বস্তু। এই বিশেষ বিশেষ বস্তু প্রতিনিয়ত পরিবর্তনশীল এবং এটা শাশ্বত নয়। এটা কি চিরন্তন নয়, এটা অপরিবর্তনীয় নয়। কিন্তু সেই ধারণার জগতে যে ধারণা থাকে, সেই ধারণা কিন্তু অপরিবর্তনীয়, শাশ্বত, চিরন্তন। তো সেই যে ধারণার জ্ঞান, সেটা একমাত্র বুদ্ধি দ্বারাই লাভ করা যায়। এবং এই যে বস্তু জগতের যে জ্ঞান বিশেষ বিশেষ, সেটাও আমরা ইন্দ্রিয় অভিজ্ঞতার দ্বারা লাভ করতে পারি। তাহলে যথার্থ জ্ঞান কোনোভাবেই বুদ্ধি ব্যতিরিক্ত অন্য কিছুর দ্বারা লাভ করা সম্ভব নয়। এটা হচ্ছে প্লেটোর মত। প্লেটো হচ্ছে কি না, প্লেটো হচ্ছে চরমপন্থী তোমার বুদ্ধিবাদী। এছাড়াও চরমপন্থী অনেক বুদ্ধিবাদী আছে। যে আমাদের প্রাচীন গ্রিক দর্শনের পার্মেনেরিস, তিনিও চরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক। আবার আছে আমাদের আধুনিক কালের মধ্যে, মানে আমরা যেটা পড়েছি আমাদের সিলেবাসের মধ্যে, লক, বাগলে, হিউম, কান্ট, ডেকার্ত, স্পিনোজা, লাইবনিজ আমরা পড়েছি। তো সেই লাইবনিজ তিনিও কিন্তু চরমপন্থী বুদ্ধিবাদী। কেন না, লাইবনিজ কি বলছেন যে লাইবনিজের মতে মানে সকল ধারণাই হচ্ছে যে কি, সকল ধারণাই সহজাত বা বুদ্ধিলব্ধ। সেজন্য লাইবনিজ কি চরমপন্থী। অপরপক্ষে ডেকার্ত কিন্তু নরমপন্থী দার্শনিক, বুদ্ধিবাদী দার্শনিক। কেন? তখন ডেকার্ত 3 ধরনের ধারণার কথা বলেছেন, তাই তো? একটা হচ্ছে আগন্তুক ধারণা, তাই তো, একটা কৃত্রিম ধারণা, আর একটা সহজাত ধারণা।
তাহলে বুদ্ধিবাদীদের অনুসারে একমাত্র সহজাত ধারণাটাই মানার কথা ছিল, কিন্তু ডেকার্ট মেনেছেন কি এই সহজাত ধারণা ছাড়াও তিনি আগন্তুক ধারণা মানে বাইরের যে সকল বিষয়, সেই সকল বিষয়ের কি করে না ইন্দ্রিয়ের দ্বারা লব্ধ যে ধারণা, এবং সেই সকল যে বিষয়ের ধারণাগুলো পাই সেই ধারণাগুলো একের অপরের সাথে মিক্সড করে আমরা কি করি, এক একটা কৃত্রিম ধারণা তৈরি করি। সোনার পাথর বাটি, এটা কৃত্রিম ধারণা, সশৃঙ্গ কৃত্রিম ধারণা, এগুলো কিন্তু আমাদের এগুলো সহজাত নয়। তো এগুলো পরে আবার লাইবনিজ দেখাবে সবই সহজাত কোনো না কোনো ভাবে। তো যাই হোক সেই প্রসঙ্গ আলাদা, সেগুলো লাইবনিজ যখন পড়ানো হবে তখন আলোচনা করা হবে। তো ইন জেনারেল উপর থেকে একটা কি বলবো আপেক্ষিক একটা দৃষ্টিভঙ্গিতে আমরা যদি দেখতে পারি, দেখি তাহলে আপেক্ষিক বলছি আপাত দৃষ্টিতে আমরা যদি দেখতে পারি, মানে সাধারণভাবে যে লকের যে তত্ত্বটা আমাদের কাছে ফুটে উঠছে, লক যে তত্ত্বটা দিয়েছেন, ভুল বললাম, লক নয়, ডেকার্ট যে তত্ত্বটা দিয়েছেন, সেই তত্ত্বে কি 3 প্রকার ধারণার কথা বলেছেন। সেখানে শুধুমাত্র তার ধারণাতে সহজাত ধারণা থাকার কথা ছিল, কিন্তু সেখানে আছে কি সহজাত ছাড়াও কৃত্রিম এবং আগন্তুক ধারণা, যেগুলো কিন্তু অভিজ্ঞতাবাদীদের কথা। তো যাই হোক, তিনি তাহলে সহজাত ধারণা ছাড়াও অপর ধারণা মানছেন, তার মানে কি তিনি চরমপন্থী নয়, তিনি হচ্ছেন কি নরমপন্থী বুদ্ধিবাদী। বোঝা গেল আমার কথাটা? এছাড়াও আছে যেমন হচ্ছে যে আমাদের জার্মান দার্শনিক আরেকজন আছে উলফ, তিনিও চরমপন্থী। তিনি কি বলছেন যে বিজ্ঞান প্রকৃত সত্যের জ্ঞান দিতে পারে না। কেন প্রকৃত সত্যের জ্ঞান দিতে পারে না? কেননা বিজ্ঞান হচ্ছে অভিজ্ঞতা নির্ভর, অভিজ্ঞতা ব্যতিরিক্ত ভাবে বিজ্ঞান সম্ভব নয়, পুরোপুরি অভিজ্ঞতা নির্ভর, অভিজ্ঞতার উপর নির্ভরশীল। তো প্রকৃত সত্যের জ্ঞান কে দেয় না? তাহলে এপিস্টিমোলজি দিতে পারে না, কেননা এপিস্টিমোলজি নির্ভর করছে কিসের উপর? ইন্দ্রিয় অভিজ্ঞতার উপর। প্রকৃত সত্যের জ্ঞান দেয় অধিবিদ্যা, এটা উলফের মত। তো যাই হোক, নরমপন্থী আমি ডেকার্টের কথা বললাম। তো ডেকার্ট ছাড়াও স্পিনোজা, তিনিও নরমপন্থী বুদ্ধিবাদী। কেন না? তিনি এক প্রকার ধারণার কথা বলেছেন, তিনি মানে জ্ঞানের কথা বলেছেন এক্সট্রা, সেটা হচ্ছে কল্পনা। এই কল্পনা নামক যে জ্ঞানের কথা বলেছেন, সেটা কি মানে সেটা বলার মাধ্যমে তিনি এটাই প্রমাণ করেছেন যে পুরোপুরি তিনি মানে সজাগতায় চরমপন্থী বুদ্ধিবাদী নন। কল্পনা আমরা যেগুলো করি সেগুলো কি বাইরের, যেগুলো আমরা ইন্দ্রিয় অভিজ্ঞতায় আমরা পাই, সেই সকল বিষয়কে সঙ্গে রেখে আমরা কল্পনাটা সাজাই। যাই হোক, এরপর গেল তাহলে বুদ্ধিবাদের মূল কথা, যে বুদ্ধি বা রিজন বা সহজাত ধারণার উপর যারা প্রাধান্য দেন তারা হচ্ছে বুদ্ধিবাদী। এই বুদ্ধিবাদীদের মধ্যে দুটো ভাগ আছে, যারা শুধুমাত্র সহজাত ধারণালব্ধ তথ্য কি জ্ঞান বলেন, তারা কি শুধুমাত্র তারা চরমপন্থী। বা যারা বুদ্ধির উপর অধিক গুরুত্ব দেন, বুদ্ধিকেই একমাত্র যথার্থ, বুদ্ধিলব্ধ জ্ঞানকেই একমাত্র যথার্থ জ্ঞান বলেন, তারা কি চরমপন্থী। কিন্তু যারা একটু শিথিল করেন যে না অভিজ্ঞতালব্ধ জ্ঞানও বর্তমান আছে, আমাদের এগুলো মানতে হবে, তারা হচ্ছে নরমপন্থী, যেমন ডেকার্ট, স্পিনোজা। যাই হোক, এরপর হচ্ছে আমাদের অভিজ্ঞতাবাদটাও বললাম, যারা অভিজ্ঞতা, ইন্দ্রিয় অভিজ্ঞতা কি জ্ঞানের একমাত্র উৎস হিসাবে মনে করেন, তারা হলেন অভিজ্ঞতাবাদী, তাই তো? তো অভিজ্ঞতাবাদের মধ্যেও কিন্তু আমাদের নরমপন্থী এবং চরমপন্থী ব্যাপারটা আছে। নরমপন্থী যারা অভিজ্ঞতাবাদী, তারা কি যে তোমার ন্যায়শাস্ত্রের জ্ঞান বা গাণিতিক জ্ঞান অভিজ্ঞতা বা ইন্দ্রিয় প্রত্যক্ষের মাধ্যমে পাওয়া যায় না। তারা কি বলেন যে কিছু কিছু জ্ঞান আছে, মানে অভিজ্ঞতাবাদীদের মধ্যে যারা বলেন যে অভিজ্ঞতাটাই একমাত্র পথ নয়, কিছু কিছু বিষয় আছে এর মধ্যে, সেগুলো কিন্তু অভিজ্ঞতায় পেতে পারি না। যেমন হচ্ছে কি গণিতের জ্ঞান, গতকালই আলোচনা হচ্ছিল, ত্রিভুজের জ্ঞান মানে জ্যামিতির জ্ঞান, এগুলো এই অল্প কিছু জ্ঞান, এগুলো অভিজ্ঞতার দ্বারা
আমরা এই জগতের থেকে আমরা লাভ করতে পারি না, সেগুলো কনসেপচুয়াল, তাই তো, সেটা কনসেপচুয়াল। তাহলে এখানে বুদ্ধির ভূমিকা বেশি বোঝা যাচ্ছে। তো নরমপন্থী যারা অভিজ্ঞতাবাদী তারা কিন্তু এরকম কথা বলেন। তো সেই নরমপন্থী অভিজ্ঞতাবাদী কে না হিউম। হিউম কি নরমপন্থী অভিজ্ঞতাবাদী। কেননা আমরা হিউমের দর্শনে আমরা দেখতেই পাবো হিউম দু ধরনের সত্যতার কথা বলেছেন। মনে আছে কারো হিউমের দু ধরনের যে সত্যতা? হ্যাঁ হ্যাঁ, ট্রুথ অফ ফ্যাক্ট। একটা হচ্ছে যে ট্রুথ অফ ফ্যাক্ট আর ট্রুথ অফ রিজন। একটা বস্তুগত সত্য, একটা ধারণাগত সত্য। একটা বস্তুগত সত্য, একটা ধারণাগত সত্য। বস্তুগত সত্য, গোলাপ ফুলটা হয় লাল, সূর্য পূর্ব দিকে ওঠে, এগুলো বস্তুগত সত্য। এই দেওয়ালটি হয় সাদা। আর ধারণাগত সত্য কোনটা কি? ধারণার আকারগত সত্য, সেটা হচ্ছে 2+2=4। এটা হিউমেরই উদাহরণ। 7+5=12, এটা কান্টের উদাহরণ ভিন্ন প্রেক্ষিতে। 2+2=4, এটা কিন্তু হিউমের উদাহরণ। বলছে যে সূর্য পূর্ব দিকে উঠে, এটা আজকে সত্য আছে, কালকে সত্য নাও থাকতে পারে। এমন কিছু হতে পারে, আমাদের প্রকৃতিগত চেঞ্জ হতে পারে, পৃথিবীর কোন চেঞ্জ হয়ে গেলে হয়তো সূর্য উত্তর দিকে উঠতে পারে। আমরা আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে, অভিজ্ঞতার ফলে আমরা প্রতিদিন সূর্যকে দেখেছি পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এর ফলে আমরা বলি না না কালকে উঠবে পূর্ব দিকেই। কিন্তু এই রাত্রের ভিতরে এরকম কোনো পরিবর্তন হয়ে যেতেই পারে, কেননা পুরোটাই ব্যালেন্সে চলছে। ব্যালেন্স গোলমাল হয়ে গেলেই সবকিছু গোলমাল হবে। কিন্তু 2+2=4, এটা যে কোনো জগৎ হোক, এই জগৎ হোক, অন্য জগৎ হোক, আরো অন্য জগৎ হোক, সব সময় কিন্তু 2+2=4ই হবে। তো যাই হোক, এই হিউম তাহলে দেখা গেল কি শুধুমাত্র অভিজ্ঞতা কি একবারে চরম সে কথা কিন্তু তিনি বলছেন না। তিনি কি বলছেন না, এই অভিজ্ঞতা আমরা লাভ করি ঠিক কথায়, অভিজ্ঞতার ফলে জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হয় ঠিক কথায়, কিন্তু এমন কিছু জ্ঞান আছে যেগুলোকে কিন্তু অভিজ্ঞতায় পাওয়া যায় না, সেগুলোর জন্য বুদ্ধির গুরুত্ব স্বীকার করতেই হয়। এরপর দেখো চরমপন্থী অভিজ্ঞতাবাদী। চরমপন্থী অভিজ্ঞতাবাদী কি না, ইন্দ্রিয়ানুভব ছাড়া অপর কোনো জ্ঞানের উৎস নেই, একমাত্র ওয়ান এন্ড অনলি জ্ঞানের উৎস হচ্ছে ইন্দ্রিয় অভিজ্ঞতা। তারা হচ্ছে কি চরমপন্থী, তাই তো। তো এই চরমপন্থী অভিজ্ঞতা বাদের মধ্যে ফেলা হয় লককে। কিন্তু লকের মধ্যে এই নিয়ে প্রচুর আলোচনা আছে, যে লক প্রথম দিকে দেখবে পরপর পরপর বলে যাচ্ছে যে ইন্দ্রিয় অভিজ্ঞতা ব্যতিরিক্ত ভাবে অপর কোনো জ্ঞানের উৎস নেই। আমাদের মন থেকে সাদা কাগজের মতো, যত অভিজ্ঞতা বাড়ে আমাদের তত কি হয়, আমাদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হয়। যত আমাদের বয়স বাড়ে আমাদের অভিজ্ঞতা বাড়ে, আমাদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হয়। তথাপি কিন্তু পরে দেখা যাচ্ছে লক জ্ঞান বিষয়ে বুদ্ধিবাদী সম্মত, বুদ্ধিবাদী টাইপের জ্ঞান কিন্তু স্বীকার করে ফেলছেন। তো যাই হোক, কিন্তু আমাদের যে কোনো ক্ষেত্রে লককে চরমপন্থী ধরা হয়। তথাপি আবার লক মেনেছেন, ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা বুদ্ধিবাদীদের সমতুল্য জ্ঞান স্বীকার করেছেন। তাহলে মূল কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছ, যে আমরা কি বলতে চাইছি, যে চরমপন্থী মানে যিনি একেবারে ইন্দ্রিয় অভিজ্ঞতা ছাড়া অপর কিছু স্বীকার করবেন না, অপর কিছু মানবেন না, তিনি হচ্ছেন কি চরমপন্থী অভিজ্ঞতাবাদী। আর যিনি ইন্দ্রিয় অভিজ্ঞতাকে মানবেন তথাপি বুদ্ধিবাদীদের কিছু মত মানবেন, তিনি হচ্ছেন নরমপন্থী অভিজ্ঞতাবাদী বা তারা। বুদ্ধিবাদের ক্ষেত্রেও তাই, আমরা আগে বললাম যে যারা বুদ্ধির প্রাধান্য দেবে, বুদ্ধিকে যথার্থ বলবে, তারা হচ্ছে চরমপন্থী বুদ্ধিবাদী। তাদের মধ্যে কে কে আছেন না, প্লেটো আছেন, পার্মেনিডিস আছেন, উলফ আছেন, তারপরে এদিকে তোমার দার্শনিক, তোমার আরেকটা কি দেখলাম, ব্রাডলি, ইংরেজ দার্শনিক ব্রাডলি আছেন, আর লাইবনিজ। যাই হোক, তাহলে অভিজ্ঞতাবাদ গেল, আর কি গেল না বুদ্ধিবাদ গেল, তাই তো। এরপরে আরো দুটো মতবাদ আমাদের পাশ্চাত্য দর্শনে, একটা হচ্ছে বস্তুবাদ আর একটা হচ্ছে ভাববাদ। তো বস্তুবাদের মূল কথা কি,
আর ভাববাদের মূল কথা কি? বস্তুবাদের মূল কথা হচ্ছে যে মানুষের এই বস্তু কি, এই বস্তু জগৎ সস্থিত, এই বস্তু জগৎ মানুষের থাকা বা না থাকার উপর নির্ভর করে না। এই বস্তু জগৎ আগের বহু প্রাচীনকাল থেকেই আছে, আবার ভবিষ্যতেও থাকবে। মানুষ একটা টাইমে এসেছে, একটা টাইমে মানুষ আবার চলে যাবে, অন্য প্রাণী উদ্ভব হতে পারে। আমরা আসি কি একটা নির্দিষ্ট ডেটে জন্মগ্রহণ করে নির্দিষ্ট ডেটে আমরা মারা যাব, যে কোনো পশু পাখি সব। কিন্তু এই জগৎ সস্থিত, জগৎ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। যারা এই বস্তু জগতের প্রাধান্য দেন তারা কি? তারা হচ্ছে বস্তুবাদী। মানুষের থেকেও যারা বস্তুর উপর গুরুত্ব, মানে অর্থাৎ এই প্রকৃতির উপর গুরুত্ব দেন যারা, তারা কি? বস্তুবাদী। আবার কি ভাববাদীরা কি বলবেন? যে না, মানে সকল কিছুর অস্তিত্ব মনের ভাব বা ধারণার উপরই নির্ভরশীল। এই প্রসঙ্গে দুই প্রকার বস্তুবাদ আমরা পাশ্চাত্য দর্শনে দেখতে পাবো। মেন একটা হচ্ছে কি আত্মগত বস্তুবাদ, বাকলে, আর একটা হেগেলের তোমার এটা হচ্ছে ইয়ে কি বলে, বস্তুগত বস্তুবাদ, সরি, আত্মগত ভাববাদ আর বস্তুগত ভাববাদ। হেগেলেরটা হচ্ছে বস্তুগত ভাববাদ, আর বাকলেরটা কি আত্মগত ভাববাদ। তো যাই হোক, দুটো ভাববাদ দুজনেরই মূল একটা জায়গায় তাদের মিল আছে কি না, তারা হচ্ছে ভাববাদী। এবং তারা কি বলেন যে বাইরের যা কিছু অস্তিত্ব সবই কিন্তু কিসের উপর না, কোনো ব্যক্তির মনের ভাব বা ধারণা মাত্র, বাহ্য জগৎ। কেননা তিনি দেখিয়েছেন বিভিন্নভাবে একই বস্তু বিভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন ভাবে ইমপ্রেশন সৃষ্টি করে, তাই তো? এরকম আছে। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা হিউম পড়াতে গিয়ে ওটা দেখাবো ডিটেলসে, যে ঈশ্বরের অস্তিত্ব মানে কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরো ভাত, একটা চাল রান্না চাল আমরা জলে দিলাম হাঁড়িতে করে, আমরা চলে গেলাম, তারপর দেখলাম ভাত হয়ে গেছে। এরকম একটা ইয়ের দর্শনে, হিউমের দর্শনে একটা আপত্তি আছে। তাহলে এতক্ষণ তো তাহলে কেউ দেখছিল না ওটাকে, কেউ প্রত্যক্ষ করছিল না। তাহলে যদি কেউ না প্রত্যক্ষ করে, তাহলে ওই যে আমি দিয়ে যাওয়া হলো তো চাল, তাহলে এখন হয়ে গেল ভাত, তাহলে কি করে সম্ভব? আমি তো প্রত্যক্ষ করিনি। তখন হিউম তখন বলবেন যে না, এটা কেউ না কেউ প্রত্যক্ষ করছিল, এটা যে প্রত্যক্ষ করছিল সে হচ্ছে ঈশ্বর। তিনি এই প্রসঙ্গে ঈশ্বরকেও টেনে নিয়ে আসবেন, সকল কিছুকেই তিনি বলবেন যে হ্যাঁ, আমরা হয়তো দুটো চারটে কটা বিষয়কে প্রত্যক্ষ করছি, ঠিক কথায়, কিন্তু আমাদের একজন ঈশ্বর আছেন, গড আছেন আলটিমেট, যিনি সবসময় সবকিছুকেই প্রত্যক্ষ করছেন। যাই হোক, তাহলে পাশ্চাত্য দর্শনে চারটে মূল মতবাদ সেটা আমরা পেলাম। সেটা কি? সেটা পেলাম, একটা হচ্ছে অভিজ্ঞতাবাদ, একটা তোমার বুদ্ধিবাদ, একটা বস্তুবাদ, একটা ভাববাদ। তো যাই হোক, প্লেটো একজন বুদ্ধিবাদী দার্শনিক। হ্যাঁ, এই প্রসঙ্গে আরেকটা কথা মনে রাখা দরকার, যে আমাদের ইন জেনারেল যে সিলেবাস আছে সেখানে প্লেটো, অ্যারিস্টটল, তোমার ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, লক, বাকলে, হিউম, কান্ট। তো কান্ট বাদ দিয়ে বাকিগুলো আমরা মোটামুটি জানি। এবারে কান্টের যে ব্যাপারটা দেখবে কিছু কিছু বইয়ে বুদ্ধিবাদী দার্শনিক হিসাবে দেওয়া আছে, ওটা কিন্তু একেবারে ভুল। আমি আজকে তোমাদের পড়াবো বলে আর এদিক ওদিক বইগুলো দেখছিলাম, আমি দেখলাম দু একটা বইতে কান্ট বুদ্ধিবাদী, কিন্তু কান্ট কিন্তু বুদ্ধিবাদী নয়, বারবার মনে রেখো। তো কান্ট প্রথম জীবনে যখন তার দর্শনকে এস্টাবলিশ করতে পারেনি, তখন প্রথম জীবনে সে বুদ্ধিবাদেরই সমর্থক ছিল। কেননা অভিজ্ঞতাবাদীদের সমর্থন করা মানে আরে হীন মানসিকতা সম্পন্ন জ্ঞান জগতে এরকম একটা ধারণা প্রচলিত ছিল। তো কেননা বুদ্ধিজাত যে জ্ঞান সেটা অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকে উন্নততর। তো কান্ট কিন্তু বুদ্ধিবাদী নয়। কেন না? কান্ট কি না, কান্ট হচ্ছে বিচারবাদী। যে কান্ট জ্ঞানের ক্ষেত্রে অভিজ্ঞতা এবং বুদ্ধি উভয়কেই মানে গুরুত্ব দিয়েছেন, এটা ঠিক কথায়, কিন্তু এরকম নয় যে তিনি বুদ্ধিকে বেশি গুরুত্ব দিয়েছেন, অভিজ্ঞতাকে কম গুরুত্ব দিয়েছেন। তার যে জ্ঞানতাত্ত্বিক মতবাদ, সেখানে অভিজ্ঞতা এবং বুদ্ধি দুটোরই গুরুত্ব কিন্তু সমান।
একবারে সমান গুরুত্বপূর্ণ। তার মতে দুটো ফ্যাকাল্টি আছে, একটা হচ্ছে যে ফ্যাকাল্টি অফ ইনটুইশন, আর একটা কি ফ্যাকাল্টি অফ আন্ডারস্ট্যান্ডিং। তো এই ফ্যাকাল্টি অফ ইনটুইশন কি দেয়? সে হচ্ছে স্পেস এবং টাইমে, দেশ এবং কালের মাধ্যমে বাহ্য জগতের বস্তু সম্পর্কে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ডেটা দেয় মাত্র। সেই ডেটাগুলো দেশ এবং কালের আকারে, ডেটাগুলো পাওয়ার পর সেই ডেটাগুলোর উপর বুদ্ধির আকার এবং প্রকারের মাধ্যমে ওগুলো কিসে পরিণত হয়? না জ্ঞানে পরিণত হয়, জ্ঞানে পরিণত করে। এটা হচ্ছে তার মত। তাহলে ফ্যাকাল্টি অফ ইনটুইশন কি দেয়? আমার স্পেস টাইমের আকারে, দেশকালের আকারে কিছু ডেটা দেয়। সেই ডেটাগুলোকে সম্পূর্ণ করে কে? না বুদ্ধি। কি না আমাদের ক্যাটেগরির আকার এবং প্রকার দিয়ে। তো তাহলে কান্টের মতে কিন্তু কোনোটা ছোট বড় নয়, যে অভিজ্ঞতা নিম্নমানের, বুদ্ধি উচ্চমানের, এরকম নয়। তিনি সমানভাবে সত্য, এটা কি বলা হচ্ছে তার মতে? কপারনিকান রেভলিউশন। যে কথাটা কিন্তু এর আগে কেউ বলেনি। এর আগে কেউ বলেছে অভিজ্ঞতার প্রাধান্য, কেউ বলেছে বুদ্ধির প্রাধান্যের কথা, কিন্তু কান্ট সর্বপ্রথম এসে বলছেন যে অভিজ্ঞতার ক্ষেত্রে, আমাদের জ্ঞানের ক্ষেত্রে অভিজ্ঞতা এবং বুদ্ধি দুটোই সমানভাবে ইম্পর্টেন্ট, সমানভাবে সত্য, এবং দুটোকে একইভাবে, দুটোরই প্রয়োজন হয়। দুটো একইভাবে কোঅপারেট করলে পরেই জ্ঞানের উৎপত্তি হয়। তো এই জন্য কান্টকে বলা হয় বিচারবাদী। অভিজ্ঞতাবাদীও নয়, বুদ্ধিবাদীও নয়, কান্ট হচ্ছে বিচারবাদী। ব্যাস এইটুকু। এরপর আমরা প্লেটোর দর্শন শুরু করি। যে প্লেটোর দর্শনের দুটো সিলেবাসে আমাদের আছে, একটা হচ্ছে থিওরি অফ নলেজ, আর একটা হচ্ছে থিওরি অফ ফর্মস। তো প্রথমে আমরা থিওরি অফ নলেজ পড়াবো, আর তারপর হচ্ছে থিওরি অফ ফর্মস। আচ্ছা, আমি যে মেটেরিয়ালসটা দিয়েছি সবার মোবাইলে খুলছে তো? মানে ঘেঁটে যাচ্ছে না তো? ওটা অন্য ফরম্যাটে আছে তো ওয়ার্ডে, ওই জন্য। জানাও একটু। ঠিক আছে তো? ঠিক 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 আছে। এরপর দেখো প্লেটো। ওয়েস্টার্ন ফিলোসফির একটা ব্যাপার দেখবে তোমরা, কোশ্চেনেও দেখেছো, মেন যে বইগুলো সেগুলো আসে যে কোন বইটা কে লিখেছে। তো সেজন্য আমি, আর ইন্ডিয়ান ফিলোসফিতেও আসে, তো ওই জন্য ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন ফিলোসফি প্রায় প্রত্যেকটা চ্যাপ্টারই সেই দর্শন সম্প্রদায়ের যে বইগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিয়েছি। প্লেটোর লেখা গ্রন্থগুলোর মধ্যে হলো কি অ্যাপোলজি, ক্রিটো, ইউথাপ্রো, মেনো, ফেডো, রিপাবলিক, সিম্পোজিয়াম, থিয়েটেটাস, পারমেনাইডিস, সফিস্ট। এই কথাগুলো তোমরা দেখবে অনেকদিন ধরে পড়ছো, দু চারবার এইভাবে ইয়ে করবে, দেখবে সবগুলো হয়ে যাবে। অ্যাপোলজি, ক্রিটো, ইউথাপ্রো, মেনো, ফেডো, সিম্পোজিয়াম, রিপাবলিক, থিয়েটেটাস, পারমেনাইডিস, সফিস্ট, মূল এগুলো। তো প্রথম হচ্ছে প্লেটোর জ্ঞান তত্ত্ব, থিওরি অফ নলেজ অফ প্লেটো। তো প্লেটো জ্ঞানতত্ত্বে কোন কোন গ্রন্থে তিনি জ্ঞানতত্ত্বের আলোচনা করেছেন? সর্বপ্রথম না জ্ঞানতত্ত্বের আলোচনা করেছেন প্লেটো মূলত থিয়েটেটাস, মেনো আর হচ্ছে রিপাবলিক গ্রন্থে। থিয়েটেটাস, মেনো এবং রিপাবলিক গ্রন্থে প্লেটো তার জ্ঞানতত্ত্বের আলোচনা করেছেন। তো কোনো একটি ডায়ালগে টোটাল সম্পূর্ণ জ্ঞানতত্ত্বের আলোচনা কিন্তু তিনি করেননি। তাহলে কি গ্রন্থে? থিয়েটেটাস, মেনো এবং রিপাবলিক। তো যাই হোক, প্লেটোর জ্ঞানতত্ত্বের একটা হচ্ছে কি, মানে জ্ঞানতত্ত্বের মধ্যে প্রথম যেটা, যে তাহলে জ্ঞান মানে কি তার মতে, জ্ঞান বলতে কি বোঝানো হয়। প্লেটো কিন্তু জ্ঞানের কোনো সংজ্ঞা দেননি সেই মতো। তিনি কি করেছেন না অন্যান্য বিষয়ের থেকে, মানে উদাহরণ দিয়ে তিনি বুঝিয়েছেন যে জ্ঞান কি নয়, আর কি জ্ঞান কি।
তাই তো? সে সবই কিন্তু উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। এবং লাস্টে যেটা যিনি জ্ঞানের মানে উৎকর্ষতা বোঝানোর জন্য যে জ্ঞান আর বিশ্বাসের পার্থক্য, সেগুলো সবই কিন্তু উদাহরণের সাহায্যে বুঝিয়েছে। তাহলে কি করেছেন না, তার মানে তিনি যেটা করেছেন যে আলোচনাটা, সেটাকে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে আমরা দুটো ভাগে বিভক্ত করতে পারি, যে একটা প্লেটোর জ্ঞানতত্ত্বের সদর্থক দিক আর একটা প্লেটোর জ্ঞানতত্ত্বের নঙর্থক দিক, তাই তো? তো সদর্থক দিকে কি আলোচনা করেছেন, যে জ্ঞান ও বিশ্বাসের স্বরূপ এবং পার্থক্য, এটা হচ্ছে সদর্থক দিক। স্বরূপ এবং পার্থক্য করেছেন তাও কিন্তু উদাহরণ দিয়ে দিয়ে, তাই তো, দৃষ্টান্ত দিয়ে দিয়ে। আর নঙর্থক দিকে কি দেখিয়েছেন, জ্ঞান কি নয়, মানে জ্ঞান কি অন্যান্য মানে কি কি বিষয় যেগুলো জ্ঞান নয় সেগুলো দেখিয়েছে। তাহলে প্লেটোর জ্ঞানতত্ত্বের দুটো দিক, একটা সদর্থক দিক, একটা নঙর্থক দিক, তাই তো? তো সদর্থক দিকে তিনি কি করেছেন না, জ্ঞান আর বিশ্বাসের স্বরূপ আলোচনা করেছেন এবং পার্থক্য করেছেন। দুটো পার্থক্যের ভিত্তিতে তিনি দেখিয়েছেন যে জ্ঞান তাহলে কি। আর জ্ঞান নঙর্থক দিকে তিনি কি দেখিয়েছেন, যে জ্ঞান কি নয়, মানে অন্যান্য বিষয়ের সঙ্গে জ্ঞানের পার্থক্য দেখিয়েছে। সেগুলোও কিন্তু কি বিভিন্ন দৃষ্টান্ত প্রয়োগ করে। যাই হোক, প্রথমে জ্ঞানতত্ত্বে তার নঙর্থক দিকটা আলোচনা করব, তারপর সদর্থক দিক আলোচনা করব, তারপরে তার জ্ঞানতত্ত্ব থেকে একটা সংজ্ঞা নির্ধারণ করা যায়। তোমাদের বইটাতে দেখবে ওই যে মেটেরিয়ালসটা দিয়েছে একদম প্রথম তোমার যে প্যারা, তার একদম শেষেই ওটা দেওয়া আছে যে জ্ঞান অবশ্যই অভ্রান্ত এবং সদ্বিষয়ক হবে, ওই কথাটা উঠে আসবে। ওটার উপর ওই জন্য এখন গুরুত্ব দিচ্ছি না, আলোচনার পর আমরা লাস্টে ওটা সিদ্ধান্তে আসবো যে তাহলে জ্ঞান কি হলো, জ্ঞান হলো কি অভ্রান্ত হবে এবং সৎ বিষয়ক হবে। নলেজ মাস্ট বি ট্রুথ অ্যান্ড ইনফলেবল, অভ্রান্ত। তো যাই হোক, প্রথমে জ্ঞানের নঙর্থক দিকটা আলোচনা করা হবে। তাহলে জ্ঞান কি নয়, বলছে প্রত্যক্ষই জ্ঞান এরকম আমরা বলতে পারি না। দাঁড়াও একটু জাস্ট